এখানে আসলে গাইডের কিন্তু কোনো প্রয়োজন নেই। আর রাস্তা থেকে তোমরা হঠাৎ করে শিব ঠাকুরকেও নামতে দেখতে পারো। এই পুচকিটা দাদুর ফুচকা দেওয়া অব্দি ওয়েটও করলো না, ও নিজে থেকেই নিয়ে নিল, এত ভালোবাসে ফুচকা ও। अगेन गुड मॉर्निंग गाइस। আজকে সকালবেলা উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দেওঘরে সাইট সিইং গুলো কমপ্লিট করবো বলে। চলো দেখা। তো চলে এসেছি টাওয়ার চকে। টাওয়ার চকেই আমাদের অটো দাঁড়িয়ে থাকার কথা। তো আজকে দেওঘরের দ্বিতীয় দিনে আমি তোমাদের ভিডিওটাতে দেখাবো যে তোমরা দেওঘরে কি কি সাইট সিইং করতে পারো, এতে কি খরচা আসবে, কিভাবে সমস্ত তোমরা করবে। তো ভিডিওটা দেখতে থাকো। আমরা এই দাদার অটোকে সারাদিনের জন্য রিজার্ভ করেছিলাম। তার জন্য আমাদের খরচা পড়েছিল ১,৫০০ টাকা। আর একটু বেশি বলবে, কিছুটা বার্গেন করতে হবে, যদিও উনি আমাদের থেকে লাস্টে ১৬০০ই নিয়েছিলেন। তো সবার প্রথম গন্তব্য হচ্ছে আজকে আমাদের বাসুকীনাথ ধাম, যা বৈদ্যনাথ ধাম থেকে প্রায় অনেকটাই দূর, যেতে অনেকটাই সময় লাগবে। আর রাস্তা প্রথম প্রথম তো ভালো মিলবে, কিন্তু তারপরে যথেষ্ট খারাপই পাবে। অটোতে ছিলাম তাই ধুলো বালি প্রচুর উঠছিল, প্রচুর মানে নাকে মুখে ঢুকে যাচ্ছিল, তোমরা কভার করে নেবে। আর পৌঁছেও গেলাম ত্রিকুট পাহাড় দেখতে দেখতে। এটা হচ্ছে নন্দী চক। নন্দী চকে এসে অটো আমাদের দাঁড় করিয়ে দেয়। যেহেতু আমাদের একদিনে অনেক কিছু কভার করার ছিল, তার জন্য আমরা নন্দী চক থেকে ডিসাইড করি যে একটা রিক্সা করে আমরা বাসুকীনাথ ধামের একদম সামনে গিয়ে নামবো। তো রিক্সায় ৩০ টাকা নেয়। যাই আমরা, যেহেতু শ্রাবণ মাস, অনেক দর্শনার্থী ছিল, অনেক ভক্ত ছিল। তো এখানেও আমরা ভিআইপি টিকিট কাটি। এখানে ভিআইপি টিকিটের মূল্য ৩০০ করে পার হেড ছিল। ওখানে গিয়েও একজন মানে পান্ডা আমরা ধরে নিই, ওখানেও সেম যে সবাই একটু জোরাজুরি করে। তো সব ডালা নিয়ে গঙ্গা জল নিয়ে এখানে ৫ মিনিট টাইম লেগেছে। এখানে বৈদ্যনাথ ধামের মতো অনেকক্ষণ টাইম লাগেনি, জাস্ট ৫ মিনিটে আমরা দর্শন করেছি, বাবার মাথায় জল ঢেলেছি, বাইরে এসে পুজো দিয়েছি, আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর ওই দূরে দেখা যায় ত্রিকুট পাহাড়, যার দৃশ্য সত্যি মনে রাখার মতো, অসম্ভব সুন্দর। আর আমরা এসেও গেছি ত্রিকুট পাহাড়ের নিচে। এবার আমরা যাব ত্রিকুট পাহাড়ের দিকে। চলো দেখতে থাকো। এখন যাচ্ছে ত্রিকুট পাহাড়। পাহাড়টা সত্যি খুব সুন্দর। এখন ছায়া পড়েছে, কিন্তু মাঝখানে রোদটা উঠছে, প্রচন্ড রোদ উঠছে। চেষ্টা করবে সকাল সকাল যদি এই জায়গাটা করে নেওয়া যায়, কারণ আজকে রোদ, খুব কষ্ট হবে। আর গাইড নিয়ে নিয়েছি, তোমরাও নিয়ে নিতে পারো, যাতে জায়গাটা এক্সপ্লোর করতে আরো বেশি সুবিধা হয়। হ্যাঁ, কোথায় আছে, কোথায়? গরম থেকে বাঁচার জন্য দুজনে দুটো টুপি কিনে নিয়েছি। ইনফ্যাক্ট টুপির ট্যাগটাও খোলেনি, ও ম্যাচিং করে নিয়েছে, আমি পিঙ্ক কালারের নিয়ে নিয়েছি। যাওয়া যাক, দেখি কতদূর উঠতে পারি। এখানে আগে রোপওয়ে ছিল, একটা অ্যাক্সিডেন্টের পরে আর রোপওয়ে মানে বন্ধ হয়ে গেছে। দেখি কত দূর উঠতে পারি, তোমরা দেখতে পাই। আর জল কিছু খাবার খেলে ওরা জল খাবে, তো গলাতে লাফ মারবে হয়তো। মন্দিরে ধারে নমস্কার করে নাও আর চলে গেল বাবা ত্রিকুটেশ্বর প্রাচীন শিব মন্দির, যার নাম দিয়ে আপনার দিলপুর পর্বত, এটা মেন মন্দির। এই সামনে এখানে রাবণ যে ছিল চিন্তিত জায়গার মাঝখানে যাওয়ার জন্য এখানে ব্রহ্মাজি দর্শন দিয়েছে, সেই জায়গার নাম রয়েছে, তিন পাহাড়ের নাম ত্রিকুট, ব্রহ্মাজি ছিল মহাশয়, তিনটা মন্দির।
এখানে শিব ঠাকুরের কস্টিউম ভাড়া পাওয়া যায়, ওইটা পরে তোমরা ছবি তুলতে পারো। আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে, মনে হয়েছে যেন উপর থেকে নেমে আসছে। পাথরটা দেখতে পাচ্ছ, এটা নৌকোর শেপে, কি সুন্দর না, গাইডও গাইড করে। আর এই যে ফলটা, এটা রাম ফল। আমি যা শুনেছি ভগবান শ্রী রাম এই ফলটা খেতেন। এটা আমি যখন হরিদ্বার গেছিলাম প্রচুর দেখতে পেয়েছিলাম। আর এভাবেই আমাদের ত্রিকুট পাহাড় কমপ্লিট হলো। তারপরে একটু হাঁপিয়ে গেছিলাম, ভাবলাম একটু আখের রস খেয়ে নিই, আখের রস খেয়ে প্রাণটা জুড়িয়ে নিই। আর ভালোই ছিল, খুব ভালো ছিল। আর রাস্তায় শিব ঠাকুর দেখতে পাবে, ইনি আবার তো ছবি তোলার জন্য 500 টাকা চার্জ করছিলেন। যাই হোক, এভাবেই এরা একটু কামিয়ে নেয়, এদের সিজন যেহেতু শ্রাবণ মাস। আর আমি এত ভালোই ব্লগার যে আমি মাইকটাকে অন করতেই ভুলে গেছি, মানে আমি যা যা বলতে চেয়েছি আর কি, ওই আর কি। যাই হোক, পেছনের পাহাড়টা দেখো কি অপূর্ব চাই না লাগছে। আর যেটা ইম্পর্টেন্ট কথা বলার, যেটা রেকর্ড হয়নি, সেটা আমি এখন বলে দিচ্ছি যে ত্রিকুট পাহাড়ে যদি তোমরা যেতে চাও, তোমাদের গাইড নেওয়ার কোনো দরকার নেই, তোমরা নিজেরাই পারবে। কারণ তেমন কিছু এখানে নেই, বেশিরভাগ মানুষই নিজেদের মতো করেই যাচ্ছিল। হ্যাঁ, আমরা গাইড নিয়েছি, আমাদের একটা সেফ হয়েছে যে ওখানে বড্ড বাঁদর ছিল, তাদের থেকে আমাদের সেভ করেছে। আর কারণ আমাদের চোখের সামনেই একজনকে একটা বাঁদর কামড়ে দেয়, কিন্তু তারও কারণ আছে। বাঁদরটা যেখানে ছিল সেই মানুষটা সেখানে উঠে ছবি তুলছিল। তো নিজেরা বদমাইশি করলে বাঁদরও বদমাইশি করবে, আমরা ভালো থাকলে বাঁদরও ভালো থাকবে। এরপরে ডিসিশন তোমাদের, তোমরা যদি গাইড নিতে চাও নেবে, না নিতে চাও তো না নেবে। 200 টাকা নেবে কিন্তু গাইড, আমাদেরও তাই নিয়েছেন, মনে হলো দরকার নেই তাই বললাম। এরপরে আমাদের স্পট হচ্ছে তপবন, কিন্তু তার আগে আমরা একটু খেয়ে নেব। খাওয়ার জন্য এসেছি মা দুর্গা ধাবা, আমাদের অটোওয়ালা যেটা সাজেস্ট করলেন। এখান থেকে ধোসা খেয়েছি, একদমই ভালো লাগেনি। তারপরে একটু প্যারা কিনে নিলাম, যেটা খুব ফেমাস দেওঘরের। খালি ট্রেটাতে ঘি চকচক করছে। এসে গেছি তপবনে, এখানেও গাইড নিয়েছি। আর সত্যি কথা বলতে এখানে তোমাদের গাইডের প্রয়োজন হবে, এখানেও গাইড আপনাদের থেকে 200 টাকাই নিয়েছে। যাও তুমি, যাও, আমি যাবো। আমি তোমাদের একটা কথা সাজেস্ট করতে চাই, যে তোমরা যদি দেওঘর যাও আর যদি সাইট সিনে খুব একটা না খরচা করতে চাও, কিন্তু তবুও তোমরা তপবনটা যেও। কারণ তপবন এত সুন্দর জায়গা আর এত ভালো অ্যাডভেঞ্চার আছে, যেটা ভোলার মতো নয়। যেটা সত্যি আমি করেছি, তোমরাও করো, আমি ভিডিও করতে পারিনি, তোমরাও করো, ভালো লাগবে। তপবনের উপরে খুব সুন্দর ভিউ। উঠে প্রচন্ড হাঁপিয়ে গেছি, একটু বসে ভাবছি লেবু জল খেয়ে নি। চোখ মুখের অবস্থা, কি অপূর্ব চাই না লাগছে। Hi. Look at the view. কি 144 খানা সিঁড়ি নাকি আমরা উঠেছি এখন পর্যন্ত। সিঁড়ির পথ শেষ, সিঁড়ির পথ শেষ, এবার আমরা গুহাতে প্রবেশ করব। ওহ, দুর্দান্ত। Look at the view. Oh my god. আর গুহার মধ্যে ঢুকবো। चलिए
আমাদের তার পরের দর্শনীয় স্থান ছিল নলক্ষা মন্দির। এই মন্দিরটি 9 লাখ টাকা দিয়ে তৈরি করা হয়েছিল, তাই এই মন্দিরের নাম নলক্ষা মন্দির। আর আমরা এত ভালো সময় গেছি যে সেদিন জন্মাষ্টমী ছিল। আর এটা রাধাকৃষ্ণ মন্দির, অপূর্ব সুন্দর লেগেছে। মন্দিরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর অসম্ভব সুন্দর। আর আকাশের মেঘের দিকে খেয়াল করলে তোমরাও বুঝতে পারবে যে আবহাওয়াটাও খুব সুন্দর। আর যেহেতু জন্মাষ্টমীর দিন ছিল, খুব সুন্দর গান বাজছিল। আর সব মা বাবারা তাদের পুচকে পাচকা গুলোকে গোপাল সাজিয়ে নিয়ে এসেছিল, যেটা দেখে মন ভরে গেছে। আর সত্যি এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল জায়গাটা, তোমরা গেলেই বুঝতে পারবে যে এখানে গেলে মন ভালো হয়ে যাবে। আর আমাদের উপরি পাওয়া ছিল জন্মাষ্টমীর দিনটা। ঠাকুরের দরজায় এসে গোপালু ওই যে কৃষ্ণ ঠাকুর ফোন ঘাটছেন, দুজন রাধা। এটা তো আরো ছোট। এই নলাক্ষা মন্দিরের বাইরে উল্টো দিকের একটা ক্ষেতে গরুগুলো ঘাস খাচ্ছিল। এই মানে এই সুন্দর দৃশ্যগুলো দেখে না আমার বৃন্দাবনের কথাগুলো মনে পড়ছিল। আমি যখন বৃন্দাবন গেছিলাম আমার মন এতটাই খুশি হয়ে গিয়েছিল। তার পরবর্তী আমাদের ঘোরার জায়গা ছিল নন্দন পাহাড়। খুব হাঁপিয়ে গেছেন স্যার, হুম চলুন। আর সূর্যি মামা বাবারি, पुराना कोई भी तो है नहीं अपने पास। पपड़ी बन चुका है, 2 घंटे के 1 घंटा भी नहीं होता। आप एक काम कीजिए ना, बिल नंबर সেই লাগছে। কি বলছো ভাই? পুরো শহরটা দেখা যাচ্ছে, কি সুন্দর। ওই যে ত্রিকুট পাহাড় আর এই যে পুরো শহর। উফ, নন্দন পাহাড়ের পর আমাদের ঘোরার কথা ছিল দুর্গা মন্দির, যেটা আমরা আর যাইনি। কারণ এই তিনটে পাহাড়ের চড়াই উতরাই করে আমাদের পায়ে সত্যি একটু ব্যথা হয়ে গিয়েছিল। আর হয়তো মা দুর্গা টানেননি, পরবর্তী সময় হয়তো টানবেন। এছাড়াও অনুকূল ঠাকুরের আশ্রম আছে, সেখানেও তোমরা যেতে পারো। আর যে দুর্গা মন্দিরটা বললাম সেখানেও তোমরা যেতে পারো। আর এরকম একদিনে ঘোরার মতো অনেক জায়গাই আছে, কিন্তু আমরা আর কোথাও যাইনি। ও মা, স্যার বেরিয়েছেন একদম বাড়ির পোশাক পরে, আর আমি বেরিয়েছি সেজে গুজে। হাঁটতে হাঁটতে আমরা একটা জৈন মন্দিরের সন্ধান পাই, এবং আমি জিজ্ঞেস করেছি এনাদের যে এখানে ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ আছে কিনা। তারা পারমিশন দিয়েছেন। আর সত্যি হাঁটতে বেরিয়েছিলাম বলে এত সুন্দর একটা মন্দিরের সন্ধান পেয়েছি, না হলে মিস হয়ে যেত। এটা আমাদের হোটেলের খুবই কাছে। খুব ভালো লেগেছে, মানে মনটা খুশি হয়ে গেছে। আর আমার তো একটু ফুচকা খাওয়ার বাজে অভ্যাস আছে, বাজে না ভালো অভ্যাস আছে। তার জন্য আমি যেখানেই যাই সেখানকার ফুচকাটা একটু ট্রাই করি। আর পুচকেটা
মানে ওয়েট করতে পারছিল না, তাই নিজেই নিয়ে নিয়ে পুরো দিচ্ছিল খাবারটা। আর যে রাজ রেস্টুরেন্টে আমরা খাচ্ছিলাম, সেখানে একটা ফুচকার হ্যাপি বার্থডে সেলিব্রেশন হচ্ছিল। আমার হাজবেন্ড যেতে চাইছিল, আমি বললাম না, ডাকিনি যখন যেতে হবে না, কারণ পুচকেটা না এসে বারবার আমাকে চোখ মেরে চলে যাচ্ছিল। মজা আ গিয়া মজা। ডিনার কমপ্লিট হয়ে গেল। দু চোখ ভরে শহরটাকে, মানে খালি রাস্তাটাকে দেখছি যে দুটো দিন এখানে কাটালাম, কালকে সকালেই আবার রওনা দেব। আর একটু মনটা আমার প্রত্যেকটা ট্রিপ থেকে ফেরার সময় খারাপ হয়ে যায়, শুধু আমার না, আমার হাজবেন্ডের, ইনফ্যাক্ট আমি মনে করি যে সবারই খারাপ হয়ে যায়। তো হোটেলে গিয়ে প্যাকিং করে নিলাম এবং সকালবেলা বেরিয়ে পড়লাম। আমাদের সকালের ট্রেন ছিল, যেহেতু মানে দুদিনেরই ট্রিপ ছিল। তো যাই হোক, শর্ট ট্রিপ, ট্রেনে উঠে পড়লাম, কলকাতা পৌঁছেও গেলাম। আর মানুষ সত্যি, এর জন্যই বলে হয়তো মানুষ পাখি, যে আজকে এখানে তো কালকে ওখানে। তো কিন্তু আমি আমার একটা খারাপ এক্সপিরিয়েন্স শেয়ার করছি। যে অটোওয়ালাকে আমি বুকিং করেছিলাম ওখানের জন্যে, তার অটোতে আমাদের দুজনের ক্যাব, যে নতুন ক্যাব কিনেছিলাম সেটা রয়ে গিয়েছিল। তাকে অনেক ফলো আপ করেছি, দাদা কুরিয়ার করে দিন, হ্যাঁ দেবো হ্যাঁ দেবো করে, আজ পর্যন্ত করলো না। মানে আমি বলেছিলাম টাকা দিয়ে দেবো, এক্সট্রা টাকা দিয়ে দেবো, ক্যাবটা আমার পছন্দ ছিল, তবুও করলো না। কেন করলো না, কি কারণে করলো না, উনি জানেন। কিন্তু মানে ট্যুরিস্টদের সাথে এরকম করাটা উচিত না। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।